আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। রিমান্ডে সালমান রহমান, আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। হাসিনার কোন ভুল সিদ্ধান্তে জনগণের বিভাজন, রিমান্ডে যা বললেন আনিসুল। যে কারণে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএলডিপির। কেন না জানিয়ে ৩৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর ইউনূস। কেন আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। আনসার সদস্যদের যে সতর্ক করলেন মিজানুর রহমান আজহারি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রিমান্ডে সালমান রহমান, আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 13ই আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসায় সালমান রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮০,০০০ লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব। এই সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা, গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন হয়নি কেন? উত্তরে সালমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, হাসিনার কোন ভুল সিদ্ধান্তে জনগণের বিভাজন, রিমান্ডে যা বললেন আনিসুল। রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিভাজন হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা সাবেক এই আইনমন্ত্রী তথ্য জানান। শেখ হাসিনার শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে আনিসুল হক। তিনি জানান, সারা দেশে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি 1টি বা 2টি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা। এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার। অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বর্ষবর্তী হয় বিভিন্ন সময় একদমই সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। জিয়াউল আহসান জানান, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল এনটিএমসি। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্য তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণে আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যে কারণে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএলডিপির। রাজনৈতিক দল নিবন্ধের কালো আইন বাতিল করা না হলে প্রধান উপদেষ্টার অস্থায়ী কার্যালয় ঘেরাও করা হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিমুদ্দিন আল আজাদ। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালমান হলে বিএলডিপি আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আইনটি শিথিল ও নতুন দলকে নিবন্ধন দেওয়ার দাবি জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে এম নাজিমুদ্দিন আল আজাদ বলেন, কালো আইন বাতিল করার জন্য অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করবে। আমরা অচিরেই কর্মসূচি দেব। তিনি বলেন, দেশে অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধন আইনের নামে কালো আইন করে রাখা হয়েছে। তৈলাক্ত বাঁশের মতো কখনোই চূড়ায় ওঠা যাবে না। এমনিভাবে বারবার জনগণকে ধোঁকা দিচ্ছে। বিপ্লবী সরকারের কাছে প্রথম দাবি থাকবে যেন নির্বাচন কমিশনে কালো আইন পরিবর্তন করে। জনগণের কাছে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে কোনো ব্যারিকেড থাকতে পারে না। আমরা চাই এই আইন শিথিল করা হোক। বিএলডিপির চেয়ারম্যান বলেন, জনকল্যাণের নামে সংবিধানকে কাটাছেঁড়া করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর অনেকবার সংবিধান সংশোধন হয়েছে। যারা ক্ষমতাকে কুশীগত করতে চায় তারাই বারবার সংবিধান কাটাছেঁড়া করছে। জনগণের কল্যাণের নামে তারা ধোঁকা দিচ্ছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন না জানিয়ে 46 মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান।
সম্প্রতি পোল্যান্ড সফর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ 4 দশক পর দেশটিতে সফরে যান কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদীর বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী গুডউইল বার্তা দেননি। পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট 46 মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদীর বিমান। সকাল 10টা 15 মিনিট থেকে বেলা 11টা 1 মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদীর বিমান। ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে গুডউইল বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেননি পাকিস্তান। সূত্র ডন নিউজ, জি নিউজ। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্র যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। রবিবার সন্ধ্যে 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট মাসে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। শরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবনযাপন করছেন, তাদের স্মরণে রেখে কথা বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি। ভবিষ্যতে সব ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাদের যৌথভাবে নেওয়া যায় সেই আলোচনা শুরু করেছি। প্রধান উপদেষ্টা বলেন, বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরুত্ব দায়িত্ব অর্পণ করেছেন। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চান। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সব বয়সের, সব পেশার, সব মতের, সব ধর্মের সবাইকে বিনা দ্বিধায় সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় প্রাথমিক স্কুলে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকার উদ্যোগ নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফর রহমানের সই করা চিঠিতে তথ্য জানাচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত কত সংখ্যক শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেতে কর্মরত আছেন তার তালিকা প্রয়োজন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অধ্যবর্তী কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতায়েনের একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী 28শে আগস্ট দুপুর 12টার মধ্যে নিয়োগ শাখারই ইমেল পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেল ঠিকানাটি হলো ad.recruitdpe@yahoo.com। এই ঠিকানায় এক্সেল ফরম্যাটে সফট কপি ও PDF কপি মেল করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, আনসার সদস্যদের যে সতর্ক করলেন মিজানুর রহমান আহাজারি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ওপর দিয়ে ভয়াবহ এক বন্যা বয়ে যাচ্ছে। সেখানকার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সর্বস্তরের মানুষ। ঠিক সেই সময় চাকরির জাতীয়করণ সহ একগাদা দাবি নিয়ে ঢাকার শাহবাগ এলাকা অবরোধ করেছেন আনসার সদস্যরা। রবিবার সন্ধ্যার পর সচিবালয় ঘেরাও করে তারা। এমন পরিস্থিতিতে আনসার সদস্যদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি। রবিবার আনসার সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরে সচিবালয়ের সামনে অবস্থান ছাড়েননি আনসার সদস্যরা। তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে হাসনাত আব্দুল্লাহর ডাকে ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়ে আনসার সদস্যদের সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এরপরই ফেসবুকে আনসার সদস্যদের নিয়ে একটি পোস্ট করেন মিজানুর রহমান আজহারি। পোস্টে তিনি লিখেছেন, দেশের অসময় আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা কাম্য নয়। ফ্যাসিস্ট আচরণ করলে সেটা কিভাবে রুখে দিতে হয় সে বিষয়ে ছাত্র জনতার অলরেডি PhD করা হয়ে গিয়েছে। তাই সংঘর্ষে না জড়িয়ে দায়িত্বশীল আচরণ করুন, শান্তিপূর্ণ উপায় সমাধানে আসুন।